স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার ঠিক করতে হবে, নয়তো জনগণ তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে। এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার অভিযোগ, দেশ বিদেশ থেকে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে, কিন্তু এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন দিতে দেরি হলে সমস্যা বাড়তে থাকবে। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে তৃতীয় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন। এতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করতে না পারলে সমস্যা বাড়বে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার ঠিক করতে হবে, না হলে প্রশ্ন তুলবে জনগণ। কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা, সেটা যদি ভুল হয় তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল, পলাতক যে স্বৈরাচার, তার এবং তাদের দোসররা কিন্তু বসে নেই। সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক, প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক, ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। দেশের গার্মেন্টস খাতের গুরুত্ব তুলে ধরে আগামীতে বিএনপি ক্ষমতা এলে রপ্তানি সম্প্রসারণের কথাও বলেন তারেক রহমান। আরও কিভাবে নতুন পণ্যের রফতানি বাজার তৈরি করা যায়। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার উপর ভিত্তি করে। বলেন, এজন্য সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ। শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অফ বেঙ্গল সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ১৬ বছরের দুঃশাসন পেরিয়ে মাত্র ১০০ দিন আগে নতুন রূপ পেয়েছে এ শহর। এভাবেই ঢাকাকে বিদেশিদের কাছে পরিচয় করে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বে অফ বেঙ্গল কনভারসেশনে ৮ শতাধিক প্রতিনিধিকে নিয়ে শহীদ ও আহত বিপ্লবীদের প্রতি জানান শ্রদ্ধা। বলেন, তরুণদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, যা হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার উপর ভিত্তি করে। সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার উপর ভিত্তি করে গঠিত। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ জানি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান ডক্টর ইউনূস। সম্পদকে কুক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন হবে। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। ৩ দিনের এ সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ বান্ধব নতুন সভ্যতা গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সুষম বন্টনেই তা সম্ভব। এমন একটি অর্থনীতি গড়ে তুলি যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল সবার মধ্যে সমানভাবে ভাগ করা হবে, শুধুমাত্র কিছু বিশেষ সুবিধাভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সবশেষে বিদেশি প্রতিনিধিদের ঢাকা শহর ঘুরে দেখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কারো অর্থায়ন ছাড়াই নিজেদের স্বপ্ন এঁকে রেখেছেন বাংলাদেশের তরুণরা। এই কনভারসেশনে এবারের প্রতিপাদ্য একটি ভঙ্গুর বিশ্ব। এ অঞ্চলে দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা ও বোঝার জন্য এ উদ্যোগ। এবারে ৭৭টি সেশনে আলোচনা হবে গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও ভূরাজনীতি এবং মানবাধিকার প্রসঙ্গে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনে ব্যাংক ও আর্থিক খাতে সীমাহীন লুণ্ঠনের সুযোগ বন্ধ হয়েছে, কিন্তু অর্থনীতি এখনো ঝুঁকিমুক্ত হয়নি। বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতায় মূল্যস্ফীতি লাগাম টানতে পারেনি সরকার, ফলে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস জনগণের। এদিকে আস্থার সংকটে ভুগছেন দুর্বল ব্যাংকের গ্রাহকরা। রেমিটেন্সে কিছুটা স্বস্তি মিললেও পোশাক শিল্পে অস্থিরতা নেতিবাচক প্রভাব ফেলছে। বিগত সরকারের সময় অর্থ পাচার, ঋণ খেলাপিদের সুবিধা দেয়া, টাকা ছাপিয়ে ব্যাংক টিকিয়ে রাখা, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদন এবং সীমাহীন লুটপাটে স্থবির ছিল দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে ব্যাংক খাত সংস্কার, রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ, পাচার হওয়া অর্থ উদ্ধারে কমিটি গঠন সহ বেশ কিছু পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। এতে অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরলেও সংকট কাটেনি। কিছু ক্ষেত্রে আমরা পজিটিভ পাই, কিন্তু সেটা যে পুরো মাত্রায় পজিটিভ সেটা বলবো না, কারণ আমি অর্থনীতির দিকগুলাই বিশ্লেষণ করলে অনেক কিছু শঙ্কাও দেখতে পাই। যেমন এক্সপোর্ট আর্নিংসের ক্ষেত্রে আমি বলবো প্রবৃদ্ধি আছে, কিন্তু তার সাথে লেবার আনরেস্টের সংখ্যাটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। নিত্যপণ্যের চড়া দামে হিমশিম সাধারণ মানুষ। শুল্ক কমালেও বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় কমছে না মূল্যস্ফীতি। এই বাজারের রিফ্লেকশনটা যাতে দেখা যায়, এই জায়গায় একটু ঘাটতি আছে। অর্থাৎ শুধু ট্যারিফ কমালে হবে না, কিন্তু সেটা যাতে জনগণ সেই সুবিধাটা যাতে পায়, বাজারে তার প্রভাব যাতে পড়ে, সেই জায়গাটা আসলে মনিটর করার একটা ব্যবস্থাপনা দরকার। আরেকটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা, মধ্যস্বত্বভোগী যাদেরকে বলছি, বাজারকে যাতে ইনফ্লুয়েন্স না করতে পারে, স্টক না করতে পারে, তো সেই জায়গাটা আমি মনে করি এখনও কাজ করার সুযোগ আছে, কারণ এই উদ্যোগটা বাজার ব্যবস্থাপনাটা আমাদের বড় ধরনের ঘাটতি। এছাড়া ডলার সংকট কিছুটা কাটলেও বেড়েছে টাকার সংকট। নিঃসন্দেহে আমাদের দেশে অনেক ব্যাংক আছে যে এইসব ব্যাংকের প্রয়োজন নেই, এবং সেটা আমরা জানি রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক কারণে এসব ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছিল। এই ব্যাংকগুলো এখন আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং খাতে খুব বিশাল বোঝা হয়ে গেছে, কারণ এইসব ব্যাংকে অবাধ লুটপাট চলেছে। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার যে চ্যালেঞ্জটি কীভাবে গ্রহণ করা হবে, এইটি হচ্ছে এখন ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা। নিত্যপণ্যের দাম কমানো, দ্রুত ব্যাংক ও পোশাক খাতে শৃঙ্খলা ফেরানো, রেমিটেন্সের ধারা অব্যাহত রাখা এবং পাচার হওয়া অর্থ দ্রুত ফেরত আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। অতীতের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যে নজরদারি চালিয়েছে তা বেআইনি এবং একই সাথে নির্বাচনী অপরাধ। যারা এসব কর্মকাণ্ডে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত, কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। অন্যদিকে কমিশন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কোনো প্রতীক চায় না বলে জানান কমিশন সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। শনিবার বিকেলে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এতে সাংবাদিকদের কাছ থেকে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের বিষয়ে মতামত ও প্রস্তাবনা গ্রহণ করে কমিশন। এ সময় কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের কাজ সম্পূর্ণ করা হবে জুলাইয়ের অভ্যুত্থানের চেতনায়। শুধু আগামী নির্বাচন নয়, বরং ভবিষ্যতের জন্য স্থায়ী নির্বাচনী কাঠামো তৈরি করতে কাজ করার কথাও জানান তিনি। আমাদের ১৫০ সহস্রের মতো ব্যক্তির প্রাণহানি ঘটেছে, ২০-৩০ হাজার ব্যক্তি আহত হয়েছে। আমরা যেন তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা না করি। নির্বাচনী অপরাধ করে শাস্তির পরিবর্তে কেউ পার পেয়ে গেলে অনিয়ম আরও উৎসাহিত হয়, তাই কঠোর শাস্তি নিশ্চিতের তাগিদও দেন কমিশন প্রধান। আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে আমরা একগুচ্ছ প্রস্তাব উত্থাপন করতে পারি, যার মাধ্যমে আমাদের রাজনৈতিক অঙ্গনটা যে মানুষের কল্যাণমুখী হয় এবং আমাদের নির্বাচন ব্যবস্থাটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায় এবং গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। অন্যদিকে কমিশন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক চায় না বলেও জানান কমিশন সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। আমরা এখনো তো ফাইনাল কোনো কিছু করিনি, কিন্তু এমনি যে আমরা কথাবার্তা বলি তাতে করে একটা কনসেনসাস মনে হয় আমাদের দলীয় প্রতীক আমরা কেউ চাই না। হ্যাঁ, দলীয় প্রতীকে নির্বাচন হোক এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারাও রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে, এতটুকু আমি বলতে পারি। সবার মতামত নিয়েই সংস্কার প্রস্তাব তৈরি করা হবে বলেও সভায় জানানো হয়। শুনে আমরা চেষ্টা করব যে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেস ক্লাবে সংবিধানের খসড়া প্রস্তাবনা বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই সংবিধান সংশোধন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সংবিধান সংশোধনের আওয়াজ এসেছে সরকারের পক্ষ থেকেও। জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরামের আলোচনা সভায় আইনজ্ঞরা বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। একটা নির্বাচন যদি হয় সেটার মাধ্যমে যারাই আসেন, সরকার যারাই গঠন করেন, বিরোধী দলে যারা থাকে তাদের মাধ্যমে আমাদের কিছু নিয়ে আসতে হবে। মাল্টি পার্টি ডেমোক্রেসি হবে, কম্পিটিশন থাকবে, আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন, পিপল যে অ্যাকসেপ্ট করবে এটা উইল বি অ্যাকসেপ্টেড। আমরা এমন কোনো ব্যবস্থা তৈরি করতে পারি নাই যে নির্বাচনের ভেতর দিয়ে সরকারকে বদল করা যাবে। বরং সরকার বদল করার যখন প্রশ্ন আসছে তখন ষড়যন্ত্র, চক্রান্ত, কু, পাল্টা কু। এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে তা কলুষিত করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীটা একটা ভয়ানক সংশোধনী, এটার মাধ্যমে আমাদের সংসদকে চরমভাবে কলুষিত করা হয়েছে। ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে বোধহয় সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। আমার মনে হয় এটার অবসান হওয়া দরকার। তবে সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় জানান অ্যাটর্নি জেনারেল। এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে। এদিকে রাজধানীতে অপর এক আলোচনা সভায় শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। কর্তৃত্ববাদ একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃত্ববাদের মেয়াদে সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। সংবিধানের পরিবর্তন হলেও মৌলিক কাঠামোর পরিবর্তন হতে পারে না বলেও মত দেন বক্তারা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ কাভার করছেন সহকর্মী মুশফিকুর রহমান। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, প্রথমে আমরা ভুল করে একটা গোল হজম করলাম এবং দ্বিতীয়ার্ধে দেখলাম জনি দারুণ একটা গোল করেছে এবং আক্রমণের পাল্লাটা বাংলাদেশেরই ভারী। কি মনে হচ্ছে ম্যাচের গতিপথ কোন দিকে? যেটা বলছিলেন যে মামুন, যে বাংলাদেশের আক্রমণের পাল্লাটা ভারী, আর যে মুজিবুর রহমান জনির কথা বলছিলেন যে গোল করেছেন, ঠিক এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট আসলো এবং মাঠে পরিবর্তনটা হলো যে মুজিবুর রহমান জনির জায়গায় শাহরিয়ার ইমনকে নেওয়ানো হলো এবং কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা আরেকজনের পরিবর্তন এনেছেন। সেখানে ফাহিম রহমানের জায়গায় চন্দন রায়কে নামিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, আপনি নিশ্চয়ই জানেন যে চন্দন রায় এবং ইমন অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড় এবং অত্যন্ত বিদ্যুৎ গতির একজন খেলোয়াড় হচ্ছেন শাহরিয়ার ইমন, যার গোলে কিন্তু সবশেষ অনূর্ধ্ব 20-এর যে সাব চ্যাম্পিয়নশিপ ছিল এবং এফসি কাপের খেলা ছিল, সেই দুটো জায়গায় কিন্তু বাংলাদেশ অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে এসেছিল। সে যাই হোক, আমার যে অ্যানালাইসিস তাতে মনে হয় যে কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা এই সেকেন্ড হাফের এখন পর্যন্ত 72 মিনিটে খেলা চলছে, 73 মিনিটে খেলা চলছে, এই খেলাটার মধ্যে একটা স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তন আনতে চাইছেন এবং সে কারণেই দলের এই পরিবর্তনটা করলেন, যেখানে ফাহিম এবং ইমনের জায়গায় ফাহিম এবং জনির জায়গায় ইমন এবং চন্দন রায়কে নামিয়েছেন এবং ফ্রেশ দুটো লেগ যদি নেমে যায় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের টিম স্পিডটা আর একটু বাড়বে এবং সেই টিম স্পিডটাকেই কিন্তু তিনি কাজে লাগাতে চান কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। ম্যাচের এখনও অনেকটা সময় বাকি রয়েছে, গোল হবার জন্য যথেষ্ট সময় রয়েছে। আপনাকে একটু এই ফাঁকে জানিয়ে রাখতে চাই যে আজকের এই ম্যাচটা দেখার জন্য কিন্তু গ্যালারিতে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা জনাব সজীব মাহমুদ আসিফ। আজকে ছিলেন উনি মাঠে বসে খেলা দেখেছেন বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে, সেই সাথে নন্দিত ক্রিকেটার তামিম ইকবালও এসেছিলেন আজকের এই ম্যাচটা উপভোগ করার জন্য। এবং আজকের ম্যাচটির প্রথমে গোল খাওয়ার পর দ্বিতীয় গোলে যখন বাংলাদেশ দ্বিতীয় গোলে 1-1 সমতা এনেছে, ঠিক তখনই কিন্তু বাংলাদেশের গ্যালারিতে উদ্দীপনা, উৎসাহ আর বাড়তি উন্মাদনা দেখা গেছে এবং সেই থেকে আজকে আমরা বলতেই পারি এই কথা যে বেশ
ক্ষিপ্ত হয়ে রয়েছেন গ্যালারিতে দর্শকরা এবং তারা যে মন খারাপ ছিল গত ম্যাচটা হারার পরে সেই মন খারাপের জায়গাটা থেকে হয়তো বেরিয়ে এসেছেন এবং আমরা আশা করছি যে ম্যাচে যে সময় বাকি রয়েছে তার মধ্যে বাংলাদেশ নিশ্চয়ই আরও একটা গোল পাবে এবং আজকে জয় নিয়ে বাংলাদেশ দল মাঠ ছাড়বে, সেই সাথে দর্শকরাও অত্যন্ত আনন্দিত হয়ে মাঠ ছাড়তে পারবে সেই প্রত্যাশাটা আমরা করছি। দেখা যাক বাকিটা খেলার মাঠে কতটুকু করতে পারে লাল সবুজ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। বিস্তারিত জানাচ্ছিলেন বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। সাফজয়ী নারীদের যৌথভাবে 1 কোটি টাকা পুরস্কার দিবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনী। সংবর্ধনা দেওয়া হবে কক্সবাজারে, জানিয়েছেন বিওএ মিডিয়া কমিটির চেয়ারম্যান। সম্প্রতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রথম সভায় যোগ দিয়ে সাফজয়ী ফুটবলারদের 1 কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেন তিনি। এর আগে 2022 সালে সাফজয়ী দলকে পুরস্কৃত করেছিল সেনাবাহিনী। সাফ চ্যাম্পিয়নরা এছাড়াও এবার ক্রীড়া মন্ত্রণালয় থেকে 1 কোটি টাকা পুরস্কার পেয়েছেন। বাফুফে 1.5 কোটি আর বিসিবি 20 লাখ টাকা বোনাস ঘোষণা করেছে চ্যাম্পিয়নদের জন্য। সবশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকে তামিম ইকবালের বাদ পড়ায় আমার কোনো হাত নেই ওমরা করতে গিয়ে এক ভক্তকে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান। দেশের হয়ে খেলতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেই টুর্নামেন্টের আগেই ফিরতে চান দেশে, তবে বিদেশের মাটিতে আর টেস্ট খেলার ইচ্ছে নেই বলে ভক্তকে জানিয়েছেন সাকিব। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে এক মিস্ট্রি ক্যারেক্টার। আজ এখানে আছেন তো কাল ওখানে, আজ তাকে নিয়ে এই আলোচনা তো কাল অন্য আলোচনা। তবে ওমরা করতে যাওয়া সাকিব আল হাসানকে কাছ থেকে দেখা এক ভক্তের কাছে সাকিব একেবারেই নিরহংকারী। ওমরা করতে গিয়ে সাকিব আল হাসানের সাথে লম্বা কথা হয়েছে কামরুল হাসান নামে এক ভক্তের। সেখানে কথায় কথায় এসেছে সাকিব তামিম দুই বন্ধুর কথা। তামিম ইকবালের ওয়ানডে বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে সাকিব নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই ভক্তের কাছে। ভাই বলছে আসলে তামিম ইকবালের সাথে আমার পার্সোনাল আসলে কোনো সমস্যা নাই। একটা দলে টিমমেটের সাথে কথা কাড়াকাড়ি বা কথা হইতে পারে স্বাভাবিক। 2023 ওডিয়া বিশ্বকাপে তামিম ইকবালকে যে বাদ দেওয়ার একটা যে ঘটনা, আসলে সে বিষয়ে আমি আসলে কিচ্ছু জানি না। সে বিষয়ে আসলে কোচ জানে, বিসিবি বোর্ড জানে। বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা প্রকাশ করেছেন সাকিব। সেই সাথে এই টুর্নামেন্টের আগেই দেশে ফিরতে চান বলে জানিয়েছেন তিনি। সাকিব ভাই আসলে বলছে যে বাংলাদেশের জন্ম, বাংলাদেশ মাতৃভূমি, অবশ্যই যাবো না কেন, সারা জীবন কি বিদেশের মাটিতে থাকবো? অবশ্যই যাব, দেখে যাওয়ার ইচ্ছা আছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যাওয়ার ইচ্ছা আছে। তবে বিদেশের মাটিতে আর টেস্ট খেলার ইচ্ছে নেই সাকিব আল হাসানের। টেস্ট সিরিজ খেলার আর ইচ্ছা নেই। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ। ভারতের হস্তক্ষেপে এবার পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর পরিকল্পনায় পরিবর্তন আনলো আইসিসি। সূচি অনুযায়ী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 3টি শহরে নেওয়ার কথা ছিল এই ট্রফি। তবে রাজনৈতিক কারণ দেখিয়ে বিসিসিআই অভিযোগ করার পর সেই পরিকল্পনা স্থগিত করে দিয়েছে আইসিসি। তবে কাশ্মীরে বাধা থাকলেও অন্যান্য শহরে ট্রফি ট্যুরের পরিকল্পনা সাজাতে পারবে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক টুইটে সমগ্র ভারত জুড়ে সৃষ্টি হয় আলোড়ন। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলমান নাটকের মধ্যেই কাশ্মীরের 3টি শহরকে ট্রফি ট্যুরের জন্য মনোনীত করেছিল বোর্ডটি। স্কাট দুতে শুরু হয়ে মুজাফফরবাদ আর হুনজাতে নিয়ে যাওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এই ট্রফি ট্যুর নিয়ে আইসিসির কাছে ঘোর অভিযোগ জানিয়েছে ভারত। আইসিসিও কোনো সময় না নিয়ে ট্রফি ট্যুর শুরুর কয়েক ঘন্টা আগে বাতিল করে দেয় পিসিবির সব পরিকল্পনা। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই এর এক কর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়, আইসিসির অনুমতি না নিয়েই ট্রফি ট্যুরের ভেন্যু ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তান ট্রফি ট্যুরের ঘোষণা দেওয়ার কেউ না, এটা অবশ্যই আইসিসির পক্ষ থেকে আসতে হবে, তাই এই বিষয়ে নিন্দা জানিয়েছে বিসিসিআই। ভারতের দাবি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে রাজনৈতিক খেলায় মেতেছে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে বিসিসিআই। 16 থেকে 24 নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনীর পরিকল্পনা করেছিল পিসিবি। এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছেছে এই ট্রফি। তবে আইসিসির শেষ মুহূর্তের দেয়া নির্দেশের পর এখন বাকি আয়োজনই অনিশ্চিত। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। স্পেনের একটি কেয়ার হোমে অগ্নিকাণ্ডে 10 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তর পূর্বাঞ্চলের ভিলাফ্রাঙ্কা দে এব্রো শহরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কেয়ার হোমটিতে বয়স্ক এবং মানসিকভাবে অসুস্থ রোগীরা থাকতেন। ধূমপান থেকে আগুনের সূত্রপাতের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুতই আগুন নেভাতে সক্ষম হয়। দুর্ঘটনার সময় কেয়ার হোমে অবস্থান করছিলেন 69 জন রোগী ও 2 জন কর্মী। আগুনের কারণে চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট লোকজন প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়।
সংবাদেই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।